আমরা ইতোমধ্যে ভেক্টর দিয়ে যে সকল গাণিতিক প্রক্রিয়া করা যেতে পারে তার কিছু সংজ্ঞা দিয়ে ফেলেছি। আমরা ভেক্টরের ক্ষেত্রে যোগ করাকে সংজ্ঞায়িত করেছি এবং তোমরা সেটা আমার আগের ভিডিওতে দেখেছো। ধরো তোমার কাছে দুটি ভেক্টর আছে, a1 a2 থেকে পুরো an পর্যন্ত, এবং অপর ভেক্টরটি হচ্ছে b1 b2 থেকে পুরো bn পর্যন্ত। এর সাথে আমরা আগের ভেক্টরটিকে যোগ করব এবং এই ভেক্টর দুটিকে যোগ করে আমরা যে তৃতীয় যোগফল ভেক্টরটি পাবো তার প্রতিটি উপাংশ হবে এই দুটি ভেক্টরের আনুষঙ্গিক উপাংশের যোগফল। সুতরাং যোগফলটি হবে a1 যোগ b1 a2 যোগ b2 এভাবে করে পুরো an যোগ bn পর্যন্ত। এটা আমরা আগে থেকেই জানতাম, কারণ ইতোমধ্যে আমরা অনেক ভিডিওতে এগুলো নিয়ে কাজও করে ফেলেছি এবং এটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দেখিয়েছি। আমরা আবার স্কেলার গুণন সম্পর্কেও জানি, কারণ আমরা স্কেলার গুণন নিয়ে ইতোমধ্যে একটি ভিডিও নিয়ে কাজ করেছি। স্কেলার গুণনকে আবার স্কেলিংও ডাকা যায়। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি স্কেলার গুণন লিখছি। যদিও এটা আমরা জানি, তারপরেও আমি তোমাদেরকে এটি নিয়ে আবার কিছু ধারণা দিচ্ছি। ধরে নিই আমার কাছে একটি বাস্তব সংখ্যা c আছে, যাকে আমি একটি ভেক্টর যেমন a1 a2 থেকে পুরো an পর্যন্ত এর সাথে গুণ করতে চাই। আমরা যেভাবে ভেক্টরের গুণকে সংজ্ঞায়িত করেছি সেটি হচ্ছে ভেক্টরের সকল উপাদানের সাথে স্কেলারকে গুণ করে দিব। সুতরাং আমাদের গুণফল স্কেলারটি হবে ca1 ca2 থেকে পুরো can পর্যন্ত। এই গাণিতিক প্রক্রিয়া দুটি দেখে তোমাদের মনে হতেই পারে দুটো ভেক্টরকে গুণ করার কোনো উপায় থাকলে বোধহয় ভালোই হতো। এক্ষেত্রে আমরা যেমন ভেক্টরটিকে শুধু একটি স্কেলার দিয়ে গুণ করছি, অর্থাৎ ভেক্টরটিকে আমরা কেবল মাপে বড় করছি। বস্তুত এই ব্যাপারটি ত্রিমাত্রিক অথবা তার চেয়েও কম মাত্রার কাঠামোতে কল্পনা করলে দেখবে কাজটি আসলে তাই ঘটে। যাই হোক, আপাতত আমরা ঠিক কত মাপে বড় করছি সেটা তোমার না জানলেও চলবে, তুমি শুধু কাজটি বুঝো, এটাই আপাতত দরকার। এখন তোমরা জেনে খুশি হবে যে দুটি ভেক্টরকে গুণ করারও পদ্ধতি আছে এবং এই ভেক্টরের গুণফলের রয়েছে দুটি পদ্ধতি। তবে এই ভিডিওতে আমি দুটি নয়, একটি পদ্ধতি তোমাদের কাছে ব্যাখ্যা করব এবং ভেক্টরের গুণফলকে বলা হয় ডট প্রোডাক্ট অর্থাৎ ডট গুণফল। এবং আমরা এই ডট গুণফলকে চিহ্নিত করি এভাবে a ডট b, অর্থাৎ দেখতেই পাচ্ছ তোমরা এখানে সাধারণ গুণফল চিহ্নগুলোর একটিকে এখানে ব্যবহার করা হয়েছে। তবে এখানে আমরা ক্রস চিহ্ন ব্যবহার করতে পারবো না, কারণ সেটা আরেক ধরনের ভেক্টরের গুণকে প্রকাশ করে। সুতরাং ডট গুণফল হচ্ছে, একটি কথা বলে নেওয়া ভালো, সেটি হচ্ছে ডট গুণফল বেশ মজাদার, কারণ গাণিতিকভাবে এটি বেশ সহজ, আড়াআড়ি গুণের মতো কঠিন নয়। এটি বেশ মজার কেন, কারণটা আমি পরে বলবো। চলো এখন আমরা আমাদের ভেক্টর দুটি নেই, অর্থাৎ a ভেক্টর হচ্ছে a1 a2 এভাবে পুরো an পর্যন্ত। এর সাথে আমরা গুণ করব b ভেক্টর, যেটির উপাদান হচ্ছে b1 b2 এভাবে পুরো bn পর্যন্ত। এই ভেক্টর দুটিকে আমাদের গুণ করতে হবে। ভেক্টর গুণের ক্ষেত্রে আমরা যেটা করি সেটি হচ্ছে প্রতিটি ভেক্টরের আনুষঙ্গিক উপাদানকে আমরা গুণ করি এবং একটি অপরটির সাথে যোগ করি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের হচ্ছে a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3 এভাবে পুরো an bn পর্যন্ত। তোমরা একটু লক্ষ্য করো আমরা এখানে কি পাচ্ছি, এটা কি একটি ভেক্টর? না, এটা কোনো ভেক্টর না, এটা হচ্ছে একটি বাস্তব সংখ্যা, কারণ তুমি এখানে কিছু সংখ্যার গুণফল নিয়ে তাদেরকে যোগ করে দিচ্ছ। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা ফলাফল হিসেবে একটি স্কেলার মান পেয়েছি, অর্থাৎ দুটি ভেক্টরকে গুণ করলে তুমি একটি স্কেলার মান পাবে। এটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো আমরা দুটি ভেক্টরকে গুণ করব, দুটি কাল্পনিক ভেক্টর আমরা নিয়ে নিই, যার একটি হতে পারে 2 5 এবং ধরে নাও অপরটি হচ্ছে 7 1। সুতরাং এটা সমান হবে 2 গুণ 7 যোগ 5 গুণ 1 সমান হচ্ছে 14 যোগ 6, আমি দুঃখিত, 14 যোগ 5 সমান হবে 19। অর্থাৎ এই ভেক্টর দুটির ডট গুণফল হচ্ছে 19। যদিও ভেক্টর গুণের ধারণাটি খুবই সহজ, তারপরও আমি আরও একটি উদাহরণ দিচ্ছি। ধরি একটি ভেক্টর হচ্ছে আমাদের 1 2 3, আমি এর সাথে ডট গুণ করব -2 0 5 এই ভেক্টরটিকে। তাহলে চলো আমরা এই গুণফলটি নির্ণয় করে ফেলি। সুতরাং এটা হবে 1 গুণ -2 যোগ 2 গুণ 0 যোগ 3 গুণ 5, অর্থাৎ এটা সমান হচ্ছে -2 যোগ 0 যোগ 15, আর -2 যোগ 15 সমান হচ্ছে 13। এই তো, সুতরাং সংজ্ঞা অনুযায়ী এটি হচ্ছে আমাদের ভেক্টরের গুণফল। আশা করি এই ধারণাটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, কারণ এখন আমি একটি নতুন ধারণা আলোচনা করতে যাচ্ছি। এখন আমি তোমাদের ভেক্টরের লেংথ অর্থাৎ ভেক্টরের দৈর্ঘ্য সম্পর্কে ধারণা দিব। এই পর্যায়ে এসে তুমি একটি প্রশ্ন করতে পারো, যেটি হচ্ছে দৈর্ঘ্য জিনিস কি সেটা তো আমরা জানি, অনেক ছোটবেলা থেকে আমরা দৈর্ঘ্য সম্পর্কে ধারণা পেয়ে আসছি, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পর্যায়ে এসে কেন আমাদেরকে দৈর্ঘ্যের সংজ্ঞা পড়তে হবে? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে
কারণ এখানে আমাদেরকে ত্রিমাত্রিক জগতের বাইরেও আরো অনেক বেশি মাত্রার জগৎ কল্পনা করতে হবে। এখানে আমরা শুধু আমাদের পরিচিত 3 মাত্রার জগৎ নিয়ে কাজ করছি না, এখানে আমাদেরকে এমন অনেক পরিস্থিতিও সম্মুখীন হতে পারে যেখানে আমরা কল্পনা করে নিব যে আমাদের ভেক্টরগুলোর 50টা করে উপাংশ আছে। সুতরাং আমাদের দৈর্ঘ্যকে এমনভাবে সংজ্ঞায়িত করতে হবে যেন সেটা 50টি উপাংশের ভেক্টরের জন্য কাজ করে। অর্থাৎ এখানে আমি একটি নিজস্ব সংজ্ঞা দিচ্ছি যা আমাদের প্রচলিত ধারণাকে সমর্থন করে। সুতরাং আমি যদি a এর দৈর্ঘ্য বিবেচনা করি, এটাকে আমরা ভেক্টরের দুপাশে এভাবে দুটো দাগ দিয়ে চিহ্নিত করব। সুতরাং আমার সংজ্ঞা অনুযায়ী এই ভেক্টর a এর দৈর্ঘ্য সমান হচ্ছে ভেক্টরের উপাংশের বর্গের যোগফল a এর বর্গ, অর্থাৎ a1 স্কয়ার যোগ a2 স্কয়ার থেকে এভাবে পুরো an পর্যন্ত, অর্থাৎ প্রতিটি উপাদানের বর্গের যোগফল এর আবার বর্গমূল নিতে হবে। তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে এটা বোঝা কিন্তু খুবই সহজসাধ্য। আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। এখানে এটাকে আমি ভেক্টর b নিলাম। এখন আমি যদি ভেক্টর b এর মান বের করতে চাই তাহলে সেটা কত হবে? সেটা সমান হবে বর্গমূল চিহ্ন 2 এর বর্গ যোগ 5 এর বর্গ, এবং এটা সমান হবে 2 এর বর্গ হচ্ছে 4 যোগ 5 এর বর্গ হচ্ছে 25, সুতরাং সমান হচ্ছে 29। এটাই হচ্ছে আমাদের ভেক্টরের দৈর্ঘ্য। এখন হয়তো তুমি ভাবতে পারো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তো এটা এমনিতেই বের করা যায়। যাই হোক, আমি যদি এখানে আমার ভেক্টর b কে এঁকে ফেলি, এগুলো হচ্ছে আমার অক্ষ। এখন চলো এই অক্ষের উপর আমি ভেক্টর b কে এঁকে ফেলি। আমি ডান দিকে 2 ঘর যাব, 1 2, এবং উপরের দিকে 5 ঘর যাব, 1 2 3 4 5। সুতরাং আমাদের b ভেক্টরটি দেখতে অনেকটা এরকম হবে। আর আমি যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এটার দ্বিমাত্রিক দৈর্ঘ্য বের করতে চাই, যেহেতু আমি এখানে দ্বিমাত্রিক স্থানে আঁকছি, সুতরাং আমি এই বাহুটা নেব যার দৈর্ঘ্য 2 এবং এই বাহুটা নেব যার দৈর্ঘ্য 5। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা হবে 2 বর্গ যোগ 5 বর্গ, পুরোটার বর্গমূলের সমান। আর আমরা এখানেও ঠিক একই কাজই করেছি। সুতরাং দৈর্ঘ্যের এই সংজ্ঞাটি যেটা আমি এখানে দিয়েছি আমাদের 1 2 বা 3 মাত্রার জগতের দৈর্ঘ্য মাপার চিরচেনা পদ্ধতিকে পুরোপুরি সমর্থন করে। তবে এটার মজার দিক হলো যে এখন আমরা এমন একটি ভেক্টরের দৈর্ঘ্য চিন্তা করতে পারবো যার হয়তো 50টা করে উপাদান আছে, যেটা আমাদের পরিচিত পদ্ধতিতে অসম্ভব বলে মনে হতো। অর্থাৎ এই পদ্ধতিটি প্রয়োগ করার মাধ্যমে আমরা আমাদের দৈর্ঘ্যের ধারণার বাইরেও কাজ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দৈর্ঘ্যের ধারণাকে কোনোভাবে ডট গুণনের সাথে সম্পর্কিত করতে পারি কিনা। যদি আমরা a কে নিজের সঙ্গে ডট গুণ করি তাহলে কি হবে? অর্থাৎ a ডট a সমান কি হবে? এটা সমান হবে, আমি আবারও আমার ভেক্টরগুলো লিখছি, a1 থেকে পুরো an পর্যন্ত ডট a1 থেকে পুরো an পর্যন্ত, অর্থাৎ a ডট a। তাহলে এটা সমান হচ্ছে a1 গুণ a1 অর্থাৎ a1 এর বর্গ, a2 গুণ a2 অর্থাৎ a2 এর বর্গ, এভাবে গুণ করতে করতে পুরো an গুণ an পর্যন্ত যাবে, অর্থাৎ an এর বর্গ। তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবে এটা কি। এটা হচ্ছে আমাদের বর্গমূল চিহ্নের নিচে যা ছিল তাই, অর্থাৎ এই জিনিস দুটি সমতুল্য। সুতরাং আমরা ভেক্টরের দৈর্ঘ্যের সংজ্ঞা এভাবে ডট গুণনের সাহায্যে প্রকাশ করতে পারি। এটা সমান হচ্ছে ভেক্টরের নিজের সঙ্গে নিজের ডট গুণের বর্গমূল। অথবা আমরা দুপাশে বর্গ করে ফেলতে পারি। সুতরাং আমাদের দৈর্ঘ্যের নতুন সংজ্ঞাটার বর্গ হচ্ছে একটা ভেক্টরের নিজের সঙ্গে নিজের ডট গুণফলের সমান। এটা বেশ মজার আর প্রমাণটাও একেবারেই সহজ, তবে এটা বেশ প্রয়োজনীয় একটি ফলাফল, এবং আমি তোমাদেরকে আগেই বলে রাখছি যে ভবিষ্যৎ ভিডিওগুলোতেও আমরা এর ব্যবহার করব। সুতরাং এটা ডট গুণফল এবং ভেক্টর দৈর্ঘ্য কি জিনিস সেটা নিয়ে একটি ভূমিকা বলতে পারো, এবং এর পরের ভিডিওতে আমি এগুলোর কিছু ধর্ম সম্পর্কে আলোচনা করব। সেটা অনেকটা একঘেয়ে হবে, তবুও আমি এটা করে ফেলতে চাই যেন ভবিষ্যতে প্রমাণের জন্য ব্যবহার করতে পারি।